হাই জাত পাখিরা, এইটা এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আর এটা আমার নিজের বানানো। সো তোমরা সবাই এনজয় করো আর আমাকে জানাবা স্টোরিটা কেমন হয়েছে। তো চলো বেশি কথা না বলে স্টোরি শুরু করি। হাই জান পাখিরা, আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমাদের যেটা মনে হচ্ছে সেটাই। আজকে আমার বিয়ে। বিয়ে আমার মনটা বেশি ভালো নেই। একটা কারণে খুব খুশি, কারণ একটা বিষয় জানো কি, আমার না পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। এইটা ভেবো না যে আমি পড়াশোনা একদম করলাম। আমি পড়াশোনায় ফার্স্ট ক্লাস যদি ভালোভাবে পড়ি, কিন্তু আমার পড়তে ইচ্ছে করে না। এই একটা জিনিসের জন্য আমি খুবই খুশি যে বিয়ে হয়ে যাওয়ার পর কোনো না কোনো একটা অজুহাত দিয়ে পড়ালেখাটা অফ করে দিতে পারবো। আর 2 থেকে 3টা কারণে মনটা সবচেয়ে বেশি খারাপ। ফার্স্ট কারণ হচ্ছে আমার আব্বু আম্মু তো এই পৃথিবীতে নেই, তাদের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে। আর দ্বিতীয় 2টা কারণ হচ্ছে আমার সবসময় ইচ্ছে ছিল আমি এমন একটা ঘরে বিয়ে করব যে ঘরে আমার শাশুড়ির আর কোনো ছেলে মেয়ে থাকবে না, শুধু আমার হাজব্যান্ড থাকবে আর আমি থাকবো। কিন্তু না, আমার কপালে এটা জুটেনি। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার বড় একটা ভাসুরও আছে, আর উনি বিয়েও করে ফেলছে। যাই হোক, বড় ভাসুর বিয়ে তো আগে করবেই। আর আরেকটা দুঃখ হচ্ছে যে মানুষটার সাথে আমার বিয়ে হচ্ছে তাকে আমার একদমই ভালো লাগে না। এমন না যে লোকটা দেখতে সুন্দর না, লোকটা দেখতে খুবই সুদর্শন, হ্যান্ডসাম, মানে ঠিকঠাক সব দিক দিয়ে, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না। যাই হোক, চলো তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম কিম থি ইয়ং, সবাই ছোট করে তে বলেই ডাকে। এই কয়েকদিন আগেই 15 বছরে পা দিলাম। এবার ক্লাস 8-এ ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু এই বিয়েটার কারণে ভর্তি হওয়া হয়নি। যাই হোক, আমার আব্বু আম্মু, জিন বেগম আর আরেম সাহেব। দুঃখের কারণ হচ্ছে ওনারা আর এই পৃথিবীতে নেই, বলতে খারাপ লাগছে। আমার একটা বড় ভাই আছে, তার নাম জেহব, আর তার বিয়ে হয়ে গেছে। তার স্ত্রীর নাম হচ্ছে লিসা। আর আমার একটা দাদিও আছে, তার নাম হচ্ছে রোজি। আমার দাদিটা, কাউকে বলো না আবার, খুবই খারাপ। মানে আমার খুব রাগ হয় তাকে দেখলে। ওনার কারণেই এই লোকটার সাথে বিয়ে হচ্ছে। উনি চাইলে পারতো অন্য একটা ছেলে দেখে বিয়ে দিতে, কিন্তু না, ওনার এই ছেলেটাকেই পছন্দ। দাদির মুখের উপর আমি মাঝে মাঝে চিল্লাচিল্লি করি, কারণ ওনার যে কথাগুলো আমার একদমই পছন্দ হয় না। এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ওটা করতে পারবো না, খুব মেজাজ গরম লাগে জানো। এই বয়সে মন যা চায় তাই তো করবো, তাই না? না, ওনার কথা হলো এখন করবো না, বিয়ের পরে করবো। যাই হোক, আর আমার জেহুব ভাইয়া দাদির মুখের উপর কখনো কথা বলে না। তাই দাদি যেহেতু এই বিয়ের কথাতে রাজি হয়েছে, তাই জেহুব ভাইয়াও আর দ্বিমত করেনি, উনিও বিয়ে দিতে রাজি হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে আমার হবু হাজব্যান্ডের সাথে দেখা করিয়ে নিয়ে আসি। এই যে, ইনি হলো মিস্টার জিয়ন জাংকুক, আমার হবু হাজব্যান্ড। যে লোকটাকে দেখলেই আমার ভয় লাগে, দানবের মতো শরীর, দেখছো আমার চাইতে কত লম্বা, খুব ভয় লাগে দেখলেই। এই জন্যই এই লোকটাকে আমি বিয়ে করতে চাইনি, কেন যেন দানব দানব মনে হয়। যাই হোক, লোকটার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল কবে জানো? যখন আমার ভাইয়ার বিয়ে, তখন আমার বয়স ছিল 11 বছর। বিয়ের দিন আমি অনেক ছোটাছুটি করছিলাম, আর হঠাৎ একটা চাকুর সাথে লেগে আমার পাটা অনেকখানি কেটে যায়। আর এত রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু অজ্ঞান হওয়ার আগেই হঠাৎ করে কেউ একজন এসে আমাকে ধরে ফেলে। আমি আবছা চোখে ওই জাংকুক মিয়ার মুখটা দেখি, তারপর তার বুকেই জ্ঞান হারাই। যাই হোক, হসপিটালে যখন আমার জ্ঞান ফিরেছিল তখন তাকে আর দেখতে পাইনি। তো ওইটুকু সময়ের জন্য আমি তাকে মনেও করতে চাইনি। যাই হোক, ভুলেই গিয়েছিলাম। ওই দিনের পর প্রায় 2টা বছর কেটে গেছে। আমার আম্মু একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিল, আর বাবা আম্মুকে নিয়ে হসপিটাল যাওয়ার সময় একটা বড় দুর্ঘটনা হয়। আর সেই দুর্ঘটনার ফলে আমার আব্বু আম্মু এই পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে ওপারে পাড়ি জমায়। যাই হোক, এই ঘটনাটা যখন শুনতে পারি যে আব্বু আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি করে আমি, ভাবি, ভাইয়া আর দাদি মিলে হসপিটাল চলে যাই। আমার অবস্থা তো পুরাই খারাপ ছিল, কান্না করতে 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 বারবার মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলবো। এই জাংকুক মিয়া হচ্ছে আমাদের লতায় পাতায় পেঁচানো খুব দূরের এক ফুফাতো ভাই। যাই হোক, খবরটা শুনে কিভাবে যেন উনিও চলে আসে। আমার অবস্থা আর কি বলবো, বারবার জ্ঞান হারানোর মতো। লিসা ভাবি আমাকে খুব সান্ত্বনা দিচ্ছিল। যেসব ভাইয়ার কথা আর কি বলবো, উনি তো আমার চাইতে বেশি ইমোশনাল, অনেক কান্না করছে। ভাবি বুঝতে পারছে না আমাকে না ভাইয়াকে সামলাবে। যাই হোক, আমি ভাবিকে ভাইয়ার কাছে পাঠিয়ে দিলাম ভাইয়াকে সামলানোর জন্য, কারণ ভাইয়া ছাড়া আমাদের গার্জিয়ান বলতে এখানে আর কে আছে? দাদি তো বুড়ো মানুষ, উনি তো কিছুই করতে পারবে না। তাই ভাইয়াকে সামলানোর জন্য ভাবিকে পাঠিয়ে দিলাম। আমি কান্না করছি বসে বসে। তখনই আমার কেমন যেন আনকমফোর্টেবল লাগছিল। মনে হচ্ছিল কেউ একজন তীরের মতো দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চারপাশটা ভালোভাবে খেয়াল করেও বুঝতে পারছি না কে তাকিয়ে আছে। হঠাৎই যেহেতু ভাইয়ার দিকে তাকাতেই বুঝতে পারলাম তার পাশে থাকা ওই জাংকুক নামের লোকটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, যার দৃষ্টিতে আমার এতটা আনকমফোর্ট লাগছিল। আমি মুখে কিছু বললাম না, ব্রু কুচকে চোখে ইশারায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? ওই জাংকুক মিয়া কিছুই বলল না, মুচকে একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে। ওই হাসির রহস্য আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, ওনার এই কর্মকাণ্ড আমার মাথায় তখন ঢুকছিল না। আমার মাথায় তখন একটাই টেনশন ছিল, আব্বু আম্মুকে কখন নিয়ে বাসায় যাব। হসপিটালে একদম ভালো লাগছিল না। কিছুক্ষণ পর ডক্টর চলে আসলো। ডক্টরকে দেখে কেমন বিধ্বস্ত মনে হচ্ছে। আমি, ভাইয়া, দাদু, ভাবি দৌড়ে গেলাম ডক্টরের কাছে। আর ভাইয়া জিজ্ঞাসা করলো, ডক্টর
আব্বু আব্বু আম্মু কেমন আছে? ওনাদের কি অবস্থা? হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, ওনাদের কি অবস্থা? ওনাদের সাথে দেখা করতে পারবো? শান্ত হন আপনারা। সরি মিস্টার জেহব, আপনাকে বলতে খুব খারাপ লাগছে, আপনার আব্বু আম্মু এই পৃথিবীতে আর নেই। ওনাদেরকে হসপিটাল আনতে অনেকটা লেট হয়ে গেছে। মাথায় খুব গভীর আঘাত লেগেছে দুজনেরই। তাই আমরা খুব চেষ্টা করার পরেও তাদেরকে বাঁচাতে পারিনি। রক্ত অনেকটা বেরিয়ে গিয়েছিল। তো সরি, ওনাদেরকে বাসায় নিয়ে যেতে পারেন আপনারা। ওনারা এই পৃথিবীতে আর নেই। ডক্টরের ওই শান্ত কয়েকটা কথা দম করে পুরো করিডর শান্ত করে দিয়েছে। ভাইয়া ধপ করে চেয়ারে বসে পড়লো আর অঝোর ধারায় কান্না করতে শুরু করলো। কি থেকে কি হয়ে গেছে, হঠাৎ করে এমন একটা কিছু হবে আমরা কেউ কল্পনাও করিনি। এত বড় ঝড় আমাদের পরিবারের উপর দিয়ে যাবে আমরা বুঝতেও পারিনি। দাদিও খুব কান্না করছিল। আমি এগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মাথা ভনভন করে ঘুরছিল, চোখ দুটো বন্ধ হয়ে আসছিল। তখনই জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিব, আর সেই সময় ওই জাঙ্কুক মিয়া এসে আমাকে ধরে ফেলে। আমাকে একটা বেডে শুয়ে দিল আর স্লাইন দিয়ে দিয়েছে, কারণ আমার শরীরটা খুবই দুর্বল। যাই হোক, এর মধ্যে কেটে গেছে 2 থেকে 3টা দিন। আব্বু আম্মু বাসায় নয়, ওনাদেরকে কবরে রেখে আসা হয়েছে। মনটা খুবই খারাপ। কিছুক্ষণ পরপরই কান্না আসে আব্বু আম্মুর কথা ভেবে। একটা কথা না বললেই নয়, লিসা ভাবির মতো একটা ভাবি পেয়েছি। উনি খুবই ভালো। আব্বু আম্মু মারা যাওয়ার পর আমি হয়তো নিজেকে সামলাতেই পারতাম না। আমিও হয়তো তাদের মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। কিন্তু লিসা ভাবি খুব যত্ন করে, খুব আদর করে আমাকে আগলে রেখেছে নিজের মেয়ের মতো। আমাকে কখনো কষ্ট দেয়নি, সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করেছে। তাকে দেখলে এখন আর আমার ভাবি মনে হয় না, মনে হয় সে আমার মা। আর ভাইয়া তো আছেই আমার বাবার মতো। এদের দুইজনকে নিয়েই আমার পৃথিবী। দাদিকেও ভালোবাসি, কিন্তু অতটাও না, কারণ বুড়ি সারাদিন আমার সাথে ঘ্যান ঘ্যান করে। যাই হোক, কিছুদিন আগে এসে জাঙ্কুক মিয়ার আম্মু, মানে আয়ু আন্টি, উনি এসে আমার দাদিকে বিয়ের প্রস্তাব দেয়। আমার দাদি তো এক পায়ে রাজি হয়ে যায় আমাকে বিয়ে দেওয়ার জন্য, কারণ তাদের ব্যবসা বাণিজ্য আছে, ভালোই ইনকাম, বড়লোক মানুষ। তো আমার দাদি বড়লোক ছাড়া আর কিছুই চিনি না। ওনার কাছে মনে হয় টাকা যার কাছে আছে তার কাছেই পৃথিবীর সমস্ত সুখ। যাই হোক, দাদির মুখের উপর তো কেউ কিছু বলতে পারে না। আর দাদিও যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন এসে বিয়ের প্রস্তাবটা দিয়েছে, উনি ওনার প্রেস্টিজ রাখার জন্য আর না বলতে পারেনি, রাজি হয়ে গেছে বিয়ে দেওয়ার জন্য। আমি যখন বিষয়টা জানতে পারি, মানে আমি যখন বিষয়টা জানি যে ওই জাঙ্কুক মিয়ার সাথে আমার বিয়ে হচ্ছে, তখন আমি দাদিকে বলি, আচ্ছা দাদি, তোমার কি সমস্যা বলো তো? সারা দিন তো আমার সাথে ঘ্যান ঘ্যান করো, এখন তুমি উঠে পড়ে লেগেছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। কি সমস্যা তোমার? তোমার যেহেতু এত পছন্দ হয়েছে, তুমি এক পায়ে রাজি হয়ে গেছো বিয়ে দেওয়ার জন্য, তাহলে তুমিই বিয়ে করে নাও না। বাসরাতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে থেকো তার সাথে, কেমন? আমি বিয়ে করছি না। ওই মানুষটাকে দেখলে আমার ভয় লাগে। অন্য একটা ছেলে দেখে বিয়ে দাও, আমি তো কিছুই বলবো না, কিন্তু ওই মানুষটাকে আমি বিয়ে করবো না। দানবের মতো একটা লোক। ওনার বয়স কত তুমি জানো? আমার বয়স মাত্র 15। আমি ওই বুড়ো লোকটাকে বিয়ে করবো না, কিছুতেই না। আমার ভাইয়ার থেকেও 1 বছরের বড়। ছি ছি ছি, এত বুড়ো বয়সের একটা লোককে আমি কিছুতেই বিয়ে করবো না। দানবের মতো একটা লোক। ভালো লাগে না তোমার? মেজাজ গরম লাগতেছে, আমি কিন্তু ওনাকে বিয়ে করবো না। কি কি বললি তুই? বিয়ে করবি না মানে? পাগল নাকি? আমি তো কথা দিয়ে দিয়েছি, আমার কথার কোনো নড়চড় হবে না। সারাদিন বান্ধবীদের সাথে ফোনে কথা বলিস, কি এত কথা বলিস বলতো? তোর বাবা মা নেই, এখন বিয়ে দিব না তো কখন বিয়ে দিব? কোনো একটা উল্টাপাল্টা কিছু ঘটিয়ে ফেলবি তখন। এটার কোনো চান্স নেই। কোনো প্রেম টেম করা চলবে না। ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছি, চুপচাপ বিয়ে করে নিবি। সারাদিন বান্ধবীদের সাথে আড্ডা, এত বলি বান্ধবীদের সাথে মিশবি না, খারাপ হয়ে যাবি। না, আমার কথা তো কানে নিস না। এখন বিয়ে দিয়ে দিব, তারপর এমনিই ভালো হয়ে যাবি। দাদির সাথে এইভাবে চেঁচামেচি দেখে লিসা ভাবি এসে আমাকে সামলালো, আমাকে ভালোভাবে বুঝিয়ে বলল। ভাবির কথা শুনে আমিও আর কিছু বললাম না, রাজি হয়ে গেলাম বিয়েতে। অনেক আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় জাঙ্কুক মিয়া চলে আসছে। তো চলো, সামনে কি হয় তাই দেখা যাক। কিছুক্ষণ পর এসে লিসা ভাবি আমাকে নিয়ে গেল আর ওই দানব লোকটার সাথে বসিয়ে দিল। উফ, লোকটার পাশে আমাকে একটা মাছির মতো লাগছে, একটুও সুন্দর লাগছে না। বিয়ের পর কিভাবে ছবি তুলবো আল্লাহ ভালো জানে, ভাল লাগে না। আচ্ছা, এত কিছু ভাবছি, এই লোকটার চরিত্র কেমন সেটাই তো ভাবছি না। লোকটা কি আদৌ আমাকে ভালোবাসবে? আচ্ছা, ও এই লোকটা যদি বিয়ের পর আমার গায়ে হাত তোলে, হায় আল্লাহ, আমি তখন কি করব? সোজা চলে আসবো। আমার গায়ে হাত তুলে আমি 1 সেকেন্ডের জন্য আর ওই বাসায় থাকবো না। আমার আব্বু আম্মু আমার জীবনে কখনো আমার গায়ে হাত তোলেনি। আর ভাইয়া তো দূরের কথা, শুধুমাত্র দাদি এক, যে আমার সাথে সারাদিন ঝগড়া করতো। কিন্তু উনি তো আমার দাদি, উনি করতেই পারে। কিন্তু এই লোকটা তো আমার স্বামী, উনি যদি আমার গায়ে হাত তোলে তখন আমি কি করব, কোথায় যাব? না না, সাথে সাথে ভাইয়াকে কল করব আর সোজা বাসা চলে আসবো। যাই হোক, আমার এই উল্টাপাল্টা আকাশকুসুম ভাবনার মাঝে কাজী সাহেবের ডাক শুনে আমি হুঁশে ফিরে এলাম। তো কথাবার্তা বলতে বলতে আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল। ওই দানবের সাথে একটা মাছির বিয়ে হয়ে গেল, মানে মাছিটা আমি, দানবটা উনি। কেমন দেখায় বলো তো? ওনার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। বিয়ের সার্টিফিকেট আমার হাতে চলে এলো। হাতটা চুলকাচ্ছিল বিয়ের জন্য, কিন্তু এইভাবে যে এই লোকটার সাথে বিয়ে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমার দাদি এমন মলম দিয়ে দিয়েছে যে মলমটা আমার পছন্দই না।
দেখতে দেখতে বিদায়ের সময় চলে এলো। ভাইয়া আর ভাবিকে ধরে প্রচুর কান্না করছিলাম। ইচ্ছেই করছিল না যেতে, মন চাইছিল এ বাড়িতেই থেকে যাই, তাহলেই খুব ভালো হতো। ছোটবেলা থেকে বড় হওয়া বাড়িটাকে ছেড়ে অন্য একটা দানবের মতো মানুষের সাথে চলে যেতে হচ্ছে তাদের বাড়িতে। ওই বাড়িতে আমার জন্য কী অপেক্ষা করছে কে জানে। বান্ধবীর কাছ থেকে যতই বিয়ের কথা শুনেছি, সব জায়গায় শুনেছি কষ্ট আর কষ্ট। আমার জীবনে কি আছে আল্লাহই ভালো জানে। দাদির জন্য মনে মনে মায়া হচ্ছে, কিন্তু আমি চাইছিলাম না তাকে ধরে কান্না করতে, কারণ সে আমার এই 15 বছর জীবনে আমাকে অনেক জ্বালিয়েছে, অনেক পুড়িয়েছে, মন মতো একটা কাজও করতে দেয়নি। আমি ভাবিকে বারবার জিজ্ঞাসা করছিলাম, ভাবি আমাকে আবার কবে নিয়ে আসবে? আমি কিন্তু বেশি দিন ওই বাসায় থাকতে পারবো না, আমাকে কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবো ওখান থেকে। হ্যাঁ পাগলি, তোকে নিয়ে আসবো তো, তোর ভাইয়া 2 দিন পরেই তোকে গিয়ে নিয়ে আসবে। একদম কান্নাকাটি করবি না, হ্যাঁ? খুব ভালোভাবে থাকবি, দুষ্টুমি করবি না কিন্তু। ওখানে কিন্তু নতুন মানুষ, বকা দিতে পারে। ঠিক আছে, ভদ্রভাবে থাকবি। 2 দিন পরে তোর ভাইয়া গিয়ে তোকে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে ভাবি। যে হোক জাঙ্কুকের হাত চেপে ধরলো। ভাই, তোমাকে আমি খুব ভরসা করে আমার বোনটাকে তোমার হাতে তুলে দিয়েছি, ওকে কষ্ট দিও না। আমার আব্বু আম্মু বেঁচে থাকতে কখনো ওর গায়ে একটা ফুলের টোকাও দেয়নি, আর আমি তো কখনো ওকে ধমক দিয়ে একটা কথাও বলিনি। তাই দয়া করে ও কোনো ভুল, ও কোনো অন্যায় করলে সোজা আমাদেরকে ফোন দিয়ে বলবে। ওকে কখনো বকা দিও না, ওকে খুব যত্ন করে রেখো। ওর বয়সটা অল্প, ও হয়তো ভুল করতে পারে, কারণ বাসায় ও কোনো কাজ করেনি, ও কিচ্ছু পারে না। দয়া করে একটু শিখিয়ে নিও, ওকে বকা দিও না। আর কখনো ওর গায়ে হাত তোলো না ভাই, আমার একমাত্র বোন, আমার কলিজার টুকরা তোমার হাতে দিয়ে দিয়েছি। দয়া করে তুমি ওকে কখনো কষ্ট দিও না। কথাগুলো বলতে বলতে জিহুবের গলা ভিজে এলো, ও কান্না করে দিয়েছে। না না ভাইয়া, আপনি কান্না করবেন না এইভাবে, চিন্তা করবেন না, ও ভালোই থাকবে। আর আমি যেহেতু পছন্দ করে ওকে নিচ্ছি, সেহেতু ওকে কষ্ট দেওয়ার মানে হয় না। খুব যত্নে রাখবো। আর আপনারাও টেনশন করবেন না, সময় পেলে আমাদের বাসা থেকে ঘুরে আসবেন, কেমন? ভাইয়া একটা কথা, মানে আমাদের মনে হয় এখন বেরিয়ে গেলে খুব ভালো হতো, কারণ যেতে তো একটু লেট হবে, জ্যামও থাকতে পারে, ওইদিকে আম্মু আবার অপেক্ষা করছে আমাদের জন্য। সো এখন যদি বেরিয়ে যাই তাহলে বিষয়টা ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ, জ্যাম পড়তে পারে, তাহলে তোমরা বেরিয়ে যাও। তে আর জাঙ্কুক গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। প্রায় 1 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নেমে কলিং বেল টিপ দিতেই একটা সুন্দরী মেয়ে এসে দরজা খুলে দিল। আরে নতুন বউ, আসো আসো ভিতরে আসো। বাহ, খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে, আসো বসো সোফায়। আমাকে নিয়ে বসিয়ে দিল। আমাকে চিনতে পেরেছো? আমি তোমার একমাত্র যা, আমার নাম জিমিন। তুমি খুব মিষ্টি, তোমার নাম তো তে, তাই না? হুম। ও আচ্ছা, তাহলে এখানে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। তখন প্রায় 8:30 বাজছিল। আমি বাসায় মাত্র ঢুকেছি, সোফায় বসলাম। আমার জায়ের সাথে মাত্র দেখা হয়েছে, খুব কিউট আর সুন্দর দেখতে। আচ্ছা ভাবি, আমি কি এই মিষ্টিটা খেতে পারবো? কি বলছো জাঙ্কুক? না, আপনিই তো বললেন মানে খুব মিষ্টি, তো আমি যদি এই মিষ্টিটাকে আজকে রাতে খেয়ে ফেলি তাহলে কেমন হয়? জাঙ্কুক কি বলছো তুমি? মেয়েটা ছোট, লজ্জা পাবে তো। পাগল হয়ে গেছো, বিয়ে করে লজ্জা শরম সব খেয়ে ফেলেছো নাকি? আচ্ছা যাই হোক ভাবি, মা কোথায়? জাঙ্কুক মা বোধহয় রান্নাঘরে নাস্তা রেডি করছে। ও আচ্ছা, তে যাও গিয়ে দেখো মা কি করছে, মাকে একটু হেল্প করো। আরে জাঙ্কুক, কি বলছো কি? ও মাত্রই বাড়িতে এসেছে, ও কেন এখন রান্নাঘরে যাবে? আমি যাচ্ছি তো। আরে যাক না ভাবি, গিয়ে দেখুক রান্নাঘরটা কেমন, মায়ের সাথে একটু হেল্প করলে তার কোনো সমস্যা নেই, তাই না? তে যাও, ভাবির সাথে গিয়ে ঘুরে আসো, আর রান্নাঘরটাও দেখে আসো, মা কি করছে মাকে একটু হেল্প করে দিয়ে আসো, যাও। জাঙ্কুক মিয়ার কথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেছি। আমাদের বাসায় আমি কখনো রান্নাঘরে পা রাখিনি, ডাইনিংয়ে বসে খেয়েছি, সেখানে প্লেট রেখে বেসিনে হাত ধুয়ে আমার রুমে চলে গেছি। কখনো রান্নাঘরে ঢুকেও দেখিনি রান্নাঘর কেমন, কিন্তু আজকে প্রথমে বাসায় আসতে এই লোক আমাকে রান্নাঘরে যেতে বলছে। খুবই খারাপ লাগছিল, তার কথা শুনে কান্না আসছিল, কিন্তু খুব কষ্ট করে কান্নাটাকে আটকে রেখেছি। জিমিন ভাবির সাথে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখলাম আমার শাশুড়ি আম্মু সত্যিই রান্নাঘরে কাজ করছে, মানে নাস্তা রেডি করছে প্লেটে। আমাকে দেখে বলল, ওরে নতুন বউ, তুমি চলে এসেছো? এদিকে নাস্তা রেডি করতে করতে আমার মাথায় ছিল না যে তুমি এসে পড়েছো। আচ্ছা আসো ভিতরে, এই নাও এই আমটা একটু কেটে দাও তো। আমি আমটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো, ওই যে ওখানে বটি রাখা আছে, কেটে দাও। আমি হাঁ করে জিমিন ভাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। জিমিন ভাবি কিছু একটা বুঝতে পেরে আমাকে বলল, দাও আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। না জিমিন, তুমি কেন কাটবে? আমি নতুন বউকে বললাম তো, সবসময় পাকনামি করবে না, ঠিক আছে? আমার কথার উপর কোনো উল্টাপাল্টা কথা বলবে না, আমি যা বলবো সেটাই শুনবা। নতুন বউ, যাও এই আমটা কেটে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে এতটা কান্না পাচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না, বুকটা ফেটে যাচ্ছে। কেন আমার সাথে এমন করছে? আমি তো আম কাটতে পারি না, এখন কি করব? যাই হোক, আম নিয়ে বসে পড়লাম কাটার জন্য। একটা আম কাটতে আমার প্রায় 15 মিনিট লেগে গেছে। কি করছো কিতে, তাড়াতাড়ি করো। জাঙ্কুক ওইদিকে বসে আছে, ওকে নাস্তা দিতে হবে তো।
একটা আম কাটতে এতক্ষণ লাগে, তাহলে তুমি অন্য সব কাজ কখন করবে? খুব কষ্ট করে আমটা কেটে মায়ের সামনে রাখলাম। ইচ্ছি, এটা কি আম কেটেছো তে? এইভাবে কালো কালো হয়ে গেছে কেন? আর এইভাবে কেউ আম কাটে? ছোট ছোট করে কিউব করে কাটবে না? দেখছো, পুরো আমটা কি নষ্ট করে দিয়েছো। ধুর, ভাল লাগে না। একটা কামও কি ঠিক মতো করতে পারো না নাকি? একটা আম কাটতে দিয়েছি, সেটাও পারো না। আল্লাহই জানে আমার সামনে কপালে কি আছে। একটা বউ মনের মতো হয়নি।